অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাসটির নাম হচ্ছে ফুল চোর। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি পড়ছি উপন্যাসটির প্রথম পর্ব। হারমোনিয়াম সম্পর্কে আমি কতটুকুই বা জানি, তবু এদের বাড়ির পুরনো হারমোনিয়ামটা দেখে আমার মনে হচ্ছিল শুধু রিড নয়, এর গায়ের কাঠের কাঠামোটাও নড়বড়ে হয়ে গেছে। ভদ্রমহিলার বয়স খুব বেশি হবে না, 35-36, রোগা ফর্সা এবং মুখের হাড় প্রকট হওয়ায় একটু খিটখিটে চেহারার। বললেন রিডগুলো জার্মান। পাশের ঘরে একটা বাচ্চা মেয়ে ফুপিয়ে কাঁদছে। পশুপতি আমাকে কনুইয়ের একটা গুঁতো দিল, সম্ভবত কোনো ইশারা, কিন্তু কিসের ইশারা তা আমি ধরতে পারলাম না। এই হারমোনিয়াম কেনার ব্যাপারে সেই অবশ্য দালালি করছে। আমি মাদুরের ওপর রাখা হারমোনিয়ামটার সামনেই বসে আছি। আমার সামনে চায়ের কাপ, ডিশে 2টো থিন অ্যারারুট বিস্কুট। আমি ভদ্রমহিলার দিকে চেয়ে বললাম, ও। কিন্তু আসলে আমি তখন হারমোনিয়ামের রিডের চেয়ে থিন অ্যারারুট বিস্কুট সম্পর্কেই বেশি ভাবছি। হঠাৎ আমার খেয়াল হয়েছে, অ্যারারুট দিয়ে সম্ভবত এই বিস্কুট তৈরি হয় না। যতদূর মনে পড়ে, ছেলেবেলা থেকেই থিন অ্যারারুট বিস্কুট কথাটা শুনে আসছি, অথচ কোনোদিন থিন কথাটা বা অ্যারারুট ব্যাপারটা নিয়ে ভাবিনি। আজ পুরনো হারমোনিয়াম কিনতে এসে ভাবতে লাগলাম। যথেষ্টই আপ্যায়ন করছেন এরা। কেউ পুরনো হারমোনিয়াম কিনতে এলে তাকে হাত পাখার বাতাস বা চা বিস্কুট দেওয়ার নিয়ম আছে কিনা তা আমি জানি না, কিন্তু চা বিস্কুট দেওয়াতে আমার কেবলই মনে হচ্ছে আমি কোণে দেখতে এসেছি। এক্ষুনি ও ঘর থেকে পর্দা সরিয়ে কোণে ঢুকবে, নিয়ম মাফিক নমস্কার করবে এবং হারমোনিয়ামটা টেনে নিয়ে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি গাইতে থাকবে। ভদ্রমহিলা হারমোনিয়ামটার ওধারে বসে আছেন, মুখ চোখ যথেষ্ট ধূর্ত এবং সচেতন। হাতের পাখাটা জোরে নাড়তে নাড়তে একটু ঝুঁকে বললেন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে। ঠান্ডা হওয়াটাই দরকার ছিল। এবার বড় প্যাচপ্যাচে গরম পড়েছে। ঘরে ইলেকট্রিক পাখা নেই, হাত পাখায় তেমন জুতো হচ্ছে না। এর মধ্যে গরম চা পেটে গেলে আরো অস্বস্তি। ভদ্রতা বসে আমি চায়ে চুমুক দিলাম এবং এই সময়ে বেটাইমে পশুপতি আমাকে কনুই দিয়ে আরেকটা ঠেলা দিল। খুব সাবধানেই দিল, চা চলকায়নি, কিন্তু আমি দ্বিতীয়বারও ইঙ্গিতটা ধরতে না পেরে ভারী অস্বস্তি বোধ করতে লাগলাম। পাশের ঘরে কাঁদুনি মেয়েটাকে কে একজন ফিসফিস করে মন ভোলানো কথা বলছে। গলাটা পুরুষের বলেই মনে হচ্ছিল, অথচ ভদ্রমহিলা বলেছেন তার স্বামী বাড়িতে নেই। অবশ্য পাকা ঘর হলে পাশের ঘরের কথা এই ঘর থেকে শুনতে পাওয়া যায় না। মাঝখানের দরজাটা শক্ত করে আঁটা রয়েছে, কিন্তু বাঁশের বেড়ার ঘরে গোপনীয়তা রক্ষা করাটা খুবই মুশকিল। পাশের ঘরে মেয়েটা বলছে, ছাই দেবে তুমি, কত কিছু তো কিনে দেবে, বলো দাও। ফিসফিস স্বরে বলে, আস্তে, শুনতে পেলে কি মনে করবে? ডবল রিডের ভালো হারমোনিয়াম দেখে এসেছি, কি আওয়াজ। চাই না, পুরনোটাই আমার ভালো। এটা তো পচা জিনিস ছিল, তাই বেচে দিচ্ছি। সব জানি, মিথ্যে কথা। আমাকে কান খাড়া করে শুনতে দেখেই বোধহয় ভদ্রমহিলা সতর্ক হলেন। খুব জোর 2 ঝাপটা হাওয়া মেরে আমার কান থেকে কথাগুলো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে করতে বললেন, কত লোক আসে, দেখেই বলে এমন জিনিস আজকাল পয়সা দিয়েও পাওয়া যায় না। বেচে দেওয়ার ইচ্ছেও ছিল না, কিন্তু আমার বড় মেয়ে এখন সঙ্গীত প্রভাকর পরীক্ষার জন্য তৈরি হচ্ছে, তো তাই স্কেল চেঞ্জার না হলে ভারী অসুবিধে। আমি বললাম, ঠিক কথাই তো। হারমোনিয়ামের একটা রিডের তলায় একটা দেশালাইয়ের কাঠি গোজা দেখে আমি কৌতূহল বসে এবং সম্ভবত কান চুলকানোর জন্যেই আনমনে 2টো আঙ্গুলে সেটা টেনে আনলাম। সঙ্গে সঙ্গে রিডটা নড়া দাঁতের মতো ডেবে গেল। অবাক হওয়ার কিছু নেই, এরকমই হওয়ার কথা। রিডটার নেমক হারামি লক্ষ্য করেই কিনা কে জানে ভদ্রমহিলা তাড়াতাড়ি বললেন, চাটা কিন্তু সত্যিই জুড়িয়ে যাচ্ছে। আমি চা খেতে থাকি, কিন্তু কেবলই মন বলছে, কোণে কোথায়, কোণে কোথায়। আমাকে দোষ দেওয়া যায় না,
গ্রীষ্মের শেষ বেলার আলোটা বেশ মোলায়েম লালচে হয়ে পশ্চিমের জানালা দিয়ে ঘরে এসে পড়েছে। ভারী কিম্ভূত আলো, সামনে হারমোনিয়াম, পরিবেশটা একদম হুবহু কোণে দেখার। পর্দা সরিয়ে কোণে ঘরে এলেই হয়। এলো না। পশুপতি এবার হাঁটু দিয়ে আমার হাঁটুতে চাপ দিল। আমি ধীরে সুস্থে চা শেষ করি। বিস্কুটটা খেলেন না যে? ভদ্রমহিলা খুবই আকুল হয়ে বললেন। ডিশে চা পড়ে বিস্কুটটা ভিজে নেতিয়ে গেছে। ওই ক্যাতক্যাতে বিস্কুট খেতে আমার ভারী ঘেন্না হয়, কিন্তু সে কথা তো বলা যায় না। তাই আমি বললাম, চায়ের সঙ্গে আমি কিছু খাই না। পশুপতি এতক্ষণ মৃদু মৃদু হাসছিল, এবার হঠাৎ বলে উঠল, বৌদি, আপনার গানের গলা কিন্তু দারুণ ছিল। আর গলা, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রমহিলা। আমি যে একটা সেকেন্ড হ্যান্ড হারমোনিয়াম কিনতে এসেছি সেটা ভুলে গিয়ে কখন যে খোলা দরজায় সরে যাওয়া পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে তন্ময় হয়ে গেছি তা খেয়ালই ছিল না। অদ্ভুত লালচে গাঢ় আলোর সামনে বাগানটা মাখামাখি। এইমাত্র কয়েকটা বেলকুড়ি বুঝি ফুল হয়ে ফুটল। একটা দমকা বাতাসের চেনা দুরন্ত গন্ধটা এসে মাতাল করে দিয়ে গেল ঘর। আমরা নিচু ভিটের মেঝে মাদুরে বসা। ঘরের এক ধারে একটা সরু বেঞ্চির মতো চৌকিতে রং ওঠা নীল বেড কভারে ঢাকা বিছানা, একটা সস্তা কাঠের আলমারি, একটা পড়ার টেবিল আর লোহার চেয়ার। বেড়ার বাঁখারির ফাঁকে ফাঁকে চিরুনি, কাঠের তাক, নতুন কাপড় থেকে তুলে নেওয়া ছবিগুলোর লেবেল, সিগারেটের প্যাকেট থেকে কেটে তৈরি করা মালা, কাজল লতা এবং আরো বহু কিছু গোঁজা রয়েছে। ঘরের কোণে একটা কাঠের মই রয়েছে, যাবে পাটাতনে ওঠা যায়। এসব তেমন দ্রষ্টব্য বস্তু নয়, তবু ওই বেল ফুলের গন্ধ, এক চিলতে বাগান আর লালে লাল আলো, পুরো হোলি হ্যায় ভাব। মন বারবার বিয়ে পাগলা বরের মতো জিজ্ঞেস করছে, কোণে কোথায়? আমার অন্যমনস্কতার ফাঁকে পশুপতি আর ভদ্রমহিলার মধ্যে বেশ কিছু কথা চালাচালি হয়ে গিয়েছে নিশ্চয়ই। না হলে হঠাৎ কেনই বা ভদ্রমহিলা হারমোনিয়ামটা টেনে নিয়ে প্যাঁপো করে বাজাতে থাকবেন? আর কেনই বা মিনিট পাঁচেক খামোখা হারমোনিয়ামে নানা গত খেলিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠে বলবেন, এই করেছ ভালো নিঠুর হে। গান শেষ হলে কিছু বলতে হয় বলে বললাম, বেশ। ভদ্রমহিলা ঝুঁকে বললেন, ভালো না আওয়াজটা? আমার দুটো আওয়াজই বেশ স্পষ্ট ও জোরালো লেগেছিল, তাই বললাম, ভালোই তো, এখনো আপনার গলা বেশ রেওয়াজি। সময় কোথায় পাই বলুন? 17 বছর বয়সে বিয়ে হয়েছে, সেই থেকে সংসার আর সংসার। এখন মেয়েদের শেখানোর জন্য যা একটু বসি টসি মাঝে মাঝে। আমার উনি একদম গান বাজনা ভালোবাসতেন না। ঘরের লোক মুখ ফিরিয়ে থাকলে কি চর্চা রাখা যায় বলুন? ঠিকই তো। পশুপতি খুব হাসছিল, হাসি ওর বিশেষ রোগ। তবে হঠাৎ হাসিটা সামলে বলে উঠতে পারল, তাহলে এবার কাজের কথা হোক। ভদ্রমহিলা ভীষণ গম্ভীর হয়ে মুখ নামিয়ে পাখার উঁচু নিচু শিরগুলোয় আঙ্গুল বোলাতে বোলাতে বললেন, আপনারাই বলুন, জার্মান রিড পুরনো সাবেকি জিনিস, দেখতে তেমন কিছু নয় বটে, কিন্তু এখনো কিরকম সুরেলা আওয়াজ, শুনলেন তো? এবার সেই বিপজ্জনক দরাদরির ব্যাপারটা এগিয়ে আসছে। আমি তাই প্রাণে পণে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করতে থাকি। ফুলের গন্ধ ও কোণে দেখা আলোর স্রোতে ভেসে যেতে যেতে মৃদু মৃদু হাসতে থাকি। তবু দুনিয়ার যত ছিদ্র আমার চোখে পড়বেই। ভদ্রমহিলা হারমোনিয়ামের বেলোটা চেপে বন্ধ করেননি, ফলে আমি স্পষ্ট দেখলাম বেলোর ভেতরে 2 জায়গায় ব্ল্যাক টেপের পট্টি সাটা রয়েছে। দরাদরির সময় পশুপতি কোন পক্ষ নেবে তা বলা মুশকিল। হারমোনিয়ামটা কিনতে সেই আমাকে রাজি করিয়েছে, বলেছে জিনিসটা ভালো, পরে বেশি দামে বেচে দেওয়া যাবে। আমার টাকা থাকলে আমিই কিনতুম, আর আপনি যদি কেনেন তবে আমি পরে 10-20 টাকা বেশি দিয়ে আপনার কাছ থেকেই নিয়ে নেব। কিন্তু মুশকিল হচ্ছে, পশুপতি বিক্রেতাদের কাছ থেকে কমিশন পায়, ক্রেতাদের কাছ থেকে বড় একটা নয়। সুতরাং ভদ্রমহিলার পক্ষ নেওয়াই তার পক্ষে স্বাভাবিক। কিন্তু বাস্তবিকই যদি হারমোনিয়ামটা বাগানোই তার উদ্দেশ্য হয়ে থাকে, তবে দর কমানোতেই তার স্বার্থ। কিন্তু পশুপতিকে ঠিকমতো আঁচ করা খুবই শক্ত। ভদ্রমহিলা নতমুখ ফের তুলে আমার দিকে পাগল করা এক দৃষ্টিতে তাকালেন। আমি তাড়াতাড়ি বললাম, আরেকটা গান শুনবো। কথাটা মাথায় আসতে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল।
দরাদরি জিনিসটা আমি একদম পছন্দ করি না। গানের কথায় ভদ্রমহিলা একটু খুশি হলেন কি, মুখটা যেন জ্যোৎস্নায় ভিজে গেল। বললেন, আমার গান আর কি শুনবেন, আমার বড় মেয়ে বাড়িতে থাকলে তার গান শুনিয়ে দিতাম, দারুণ গায়। আমি নির্লজ্জের মতো জিজ্ঞেস করলাম, আপনার বড় মেয়ে কোথায়? রবিবারে ওর গানের ক্লাস থাকে। পাশের ঘরে কান্না থেমেছে, তবে একটা কচি মেয়ের গলা আর একটা ধেড়ে পুরুষের গলা খুব জোর ফিসফিসিয়ে গল্প করছে। আমার মনে হলো আজ রবিবারে ভদ্রমহিলার স্বামী বোধহয় বাড়িতেই আছেন, তবে সম্ভবত উনি আমার সেজ কাকার মতোই মেনিমুখ এবং স্ত্রীর অধীন। বাড়িতে পুরনো খবরের কাগজওয়ালা, শিশি বোতলওয়ালা, ছুরি কাচি শানওয়ালা, শিলকোটাওয়ালা, কাপড়ওয়ালা বা শালওয়ালা এলে কাকিমা কখনো কাকাকে তাদের সামনে বেরোতে দেন না। কারণ ভালো মানুষ কাকা সকলের সব কথাই বিশ্বাস করে বসেন, দর তুলতে বা নামাতে পারেন না এবং ঝগড়া টগড়া লাগলে ভীষণভাবে লেজে গোবরে হয়ে যান। এমনকি আমার খুড়তুতো বোনকে যখন পাত্রপক্ষ দেখতে এসেছিল, তখনও কাকাকে ঠিক এইভাবে পাশের ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, যেমনভাবে এই ভদ্রমহিলার স্বামীকে রাখা হয়েছে। পাত্রপক্ষ যতক্ষণ ছিল ততক্ষণ কাকা পাশের ঘরে বসে প্লাস পাওয়ারের চশমায় এঁটে প্রায় 3 কিলো চালের ধান আর কাঁকড় বেচে ফেলেছিলেন। এই ভদ্রলোককে তেমন কোনো কাজ দেয়া হয়েছে কিনা কে জানে। তবে ভদ্রলোকের জন্য আমার বেশ মায়া হচ্ছিল। ওর করুণ অবস্থাটা আমি এত স্পষ্ট টের পাচ্ছিলাম যে বেখেয়ালে হঠাৎ বলেই ফেললাম, আপনার স্বামীকেও এই ঘরে ডাকুন না। ভদ্রমহিলা ফর্সা এবং ফ্যাকাশে। প্রথমে মনে হয়েছিল বুঝি রক্ত স্বল্পতায় ভুগছেন, কিন্তু আমার কথা শুনে হঠাৎ এমন রাঙা হয়ে উঠলেন যে সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমার ধারণা ভুল। ওর রক্তাল্পতা থাকতেই পারে না। উনি ফের মুখ নত করলেন এবং আবার মুখ তুলে বললেন, উনি তো বাড়িতে নেই, তবে হয়তো ফিরে আসতেও পারেন। লাজুক মানুষ, লোকজন দেখে হয়তো পেছনের দরজা দিয়ে ঢুকেছেন। ও ঘরে কথাও শুনছি বেশ। বলতে বলতে ভদ্রমহিলা উঠে গেলেন। মাঝখানের দরজা এতক্ষণ দম বন্ধ করে এঁটেছিল, এবার হঠাৎ খুলে যাওয়ায় অবারিত শ্বাসবায়ুতে সারা বাড়িটা খোলামেলা হাসি খুশি হয়ে গেল হঠাৎ। আর ঘরে কোণে দেখা আলোয় ভদ্রমহিলা অবিকল কোণের মতোই লুঙ্গি পরা আদুল গায়ের মাঝবয়সী মজবুত চেহারার লাজুক স্বামীটিকে ধরে এনে দাঁড় করালো। খুব হেসে বললেন, ঠিকই ধরেছিলাম, দেখুন চুপি চুপি এসে পাশের ঘরে মেয়ের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন। মেয়ে অন্তঃপ্রাণ একেবারে। ভদ্রলোক মাথা চুলকোতে চুলকোতে খুব বিনয় ও লজ্জার সঙ্গে হাসছেন। জীবনে অসফল ভদ্রলোকেরা ঠিক এইভাবেই হাসেন এবং নিজেকে নিয়ে অস্বস্তি বোধ করেন। অবিকল আমার সেজু কাকা। বসুন, আমি বললাম। মাদুরে আর জায়গা ছিল না। উনি অবশ্য মাদুর টাদুরের তোয়াক্কা করেন বলে মনে হলো না। খুবই অভ্যস্ত ভঙ্গিতে মেঝে বাবু হয়ে বসে পড়লেন। এই সময়ে পশুপতি খুব আক্রমণাত্মক ভঙ্গিতে আমাকে ঠেলা দিয়ে বলে, কাজের কথাটা তুলুন না। কোনে কই? আমার মন তার দাবি আবার পেশ করল। আমি বললাম, মেয়েদেরও ডাকুন। পর্দার ফাঁক দিয়ে একটা কচি মুখ উকি দিয়েই ছিল, সেই জবাব দিল, দিদি সুধাদির বাড়িতে আছে, ডেকে আনবো? ভদ্রমহিলা রক্তাল্পতা কেটে গিয়ে রক্তাধিক্যই দেখা যাচ্ছে এখন, কিন্তু তুখোড় চালাক বলে পলকে হেসে ফেলে বললেন, হো মা, তাই বুঝি? আমাকে তো বলে গেল গানের ক্লাসে যাচ্ছে, তা আন না ডেকে। মেয়েটা ঘরের ভিতর দিয়েই এক দৌড়ে বেরিয়ে গেল। পশুপতি ঘাম মুছছে। ভদ্রমহিলা করুণ চোখে চেয়ে বললেন, দেরি হয়ে গেছে বলে বোধহয় আজ আর গানের ক্লাসে যায়নি। পশুপতি ঘাম ভেজা রুমালটা শুকানোর জন্য মাদুরের উপর পেতে দিয়ে বলল, এবার কাজের কথাটা হয়ে যাক। আপনারাই বলুন, ভদ্রমহিলা বললেন। জিনিসটা ঘরের বার করার ইচ্ছে কারো নেই, মেয়েরা তো সারাক্ষণ কিটমিট করছে, কিন্তু আমি বলি স্কেল চেঞ্জার যখন কেনাই হচ্ছে, তখন আরেকটা হারমোনিয়াম ঘরে রেখে জঞ্জাল বাড়ানো কেন? এসবই দরের ইঙ্গিত, কিন্তু পুরনো বা নতুন কোনো হারমোনিয়ামের দর সম্পর্কে আমার বিন্দু মাত্র ধারণা নেই। তবে পশুপতি বলেছিল প্রথমে 50 বলবেন, ধীরে ধীরে 75 অব্দি উঠে একদম থেমে যাবেন। কিন্তু হারমোনিয়ামটার দিকে না তাকিয়ে কেবল ঘরদোর এবং লোকজনের দিকে চেয়েই 50 টাকা বলতে আমার কেমন বাধো বাধো ঠেকছে।
এ সময় ভদ্রমহিলা ডুবন্ত মানুষের দিকে একটা লাঠি এগিয়ে দিয়ে বললেন, 500 টাকায় কেনা জিনিস দরাদরিতে প্রকাশ পাবে। পশুপতি শুধু শ্বাস নেওয়া আর ছাড়াটা বন্ধ করেছিল। ফলে ঘরে একটা নিস্তব্ধতার সৃষ্টি হলো, প্রচন্ড টেনশন। দামের কথাটা এখন কে তুলবে? নিস্তব্ধতা ভেঙে আমি হঠাৎ বললাম, আমি গান জানি না। ভদ্রমহিলা শুনে হাঁ করে তাকিয়ে রইলেন। কথাটার অর্থ বুঝলেন না বোধহয়। আমি তাই মৃদু হেসে বললাম, গান না জানলেও হারমোনিয়াম ঘরে রাখার নিশ্চয়ই কিছু কিছু উপকারিতা আছে। ভদ্রমহিলা তুখর হলেও এ ধরনের কথাবার্তা শুনতে অভ্যস্ত নন। কোণে দেখতে এসে কেউ যদি বলে আমার বিয়ে করার ইচ্ছে নেই, তবে যেমনটা হয় আর কি। উনি তাই বললেন, গান না জানলে হারমোনিয়াম দিয়ে কি করবেন? কিন্তু তাহলে কিনছেনই বা কেন? যদি শিখি। ভদ্রমহিলা একটু নড়ে চড়ে বসলেন। সে তো খুব ভালো কথা। শিখতে গেলে হারমোনিয়াম ছাড়া কিচ্ছুতেই হবে না। কিন্তু কে শেখাবে, সেইটাই সমস্যা। আমি মুখ চুন করে বলি, একদম বিগিনারকে শেখানোর তো অনেক ঝামেলা। তাছাড়া আমার কোনো সুর জ্ঞানও নেই। ভদ্রমহিলা ডগমগ হয়ে বললেন, ও নিয়ে আপনাকে মোটেই ভাবতে হবে না, আমিই শেখাবো। আপনি? আপনার তো সংসার করে বাড়তি সময়ই নেই। সপ্তাহে 1 দিন বা 2 দিন শেখালেই যথেষ্ট। বাদ বাকি দিনগুলোয় আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন। বাইরের দরজার পর্দা সরিয়ে এ সময় ম্লানমুখী একটি মেয়ে ঢুকলো। আর সে ঢুকবার সঙ্গে সঙ্গেই ঘরটার যা কিছু খামতি ছিল তা পূরণ হয়ে গেল। কোণে দেখা আলো, পুষ্পগন্ধ, রঙ্গমঞ্চের সব সাজ এবং একা ও দুঃখী হারমোনিয়াম সবই সজীব ও অর্থবহ হয়ে উঠল। মন বলল, হে জন্যই তো এতক্ষণ বসে থাকা। অবশেষে কোণে এলো। এতক্ষণ আমরা শুনছিলাম কর্ণর কথা, এখন আমরা শুনবো কাটুসোনার কথা। কাল রাতে আমাদের বাড়িতে চোর এসেছিল। মাগো, ভাবতেই ভয় করে, গায়ে কাঁটা দেয়। সবচেয়ে বেশি ভয় ভূতকে আর চোরকে। আমাদের একটা লোমওয়ালা সুন্দর ভুটিয়া কুকুর ছিল, তার নাম পপি। ছোটখাটো ভুস্কো রঙের, ভারী মিষ্টি দেখতে। ভুক ভুক করে যখন ডাকতো, তখন ডাকটাও মিষ্টি শোনাতো। সে ছোট্ট একটু কুকুর ছানা অবস্থায় আমাদের বাড়িতে আনা হয়েছিল তাকে। আমিও তখন ছোট্ট একটুখানি। টানা 12 বছর আমাদের সঙ্গে সে বড় হলো, বুড়ো হলো। তারপর এই তো গেলবার শীতের শেষ টানে মরে গেল একদিন। পপির জন্য আজও বুকের কান্না সব শেষ হয়নি। ভাবলেই কান্না পায়। কেন যে কুকুরের পরমায়ু এত কম? আমি তো এখনো ভালো করে যুবতীও হয়ে উঠিনি। এর মধ্যেই পপি বুড়ো হয়ে মরে গেল। তা যাই হোক, পপির মতো এত নিরীহ কুকুর হয় না। কোনোদিন কাউকে কামড়ায়নি, রাস্তার কুকুরদের সঙ্গে মারপিট করেনি, পাড়ের চৌহদ্দির মধ্যেই থাকতে ভালোবাসত। তবে ভুক ভুক করে ডাক ছাড়তো ঠিকই। আর তার ভয়েই গত 12 বছরে কোনোদিন আমাদের বাড়িতে চোর আসেনি। পপি মরবার পর এ পর্যন্ত কম করেও 10 বার চোর হানা দিয়েছে। কাল রাতের চোরটাকে বাটুল দেখেছে। ঠাকুমার কাছে বাটুল আর চিনি শোয়। বাটুলের ভয়ঙ্কর কৃমির উৎপাত। সারা রাত দাঁত কড়মড় করে। গতবারেও তার গলা দিয়ে এত বড় কেঁচো বেরিয়েছিল। মাঝে মাঝে সে বিছানা ছোট বাইরে করে ফেলে। সেও নাকি কৃমির জন্যেই। কাল মাঝরাতে ছোট বাইরে পাওয়ায় কোন ভাগ্যিতে তার ঘুম ভেঙেছিল। সলতে কমানো হারিকেনের অল্প আলোয় সে দেখতে পায় একটা লম্বা বাখারি জানালা দিয়ে ঘরে ঢুকে আলনা থেকে ঠাকুমার থান ধুতিটা তুলে নিয়ে যাচ্ছে। বাটুল ভয়ে আধমরা অবস্থায় চোখ মিটমিটিয়ে জানালার দিকে চেয়ে দেখে একটা লোক। কেমন লোক? রোগা না মোটা, কালো না ফর্সা, লম্বা না বেটে, তার কিছুই বলতে পারেনি। শুধু একটা লোককে দেখেছে সে। ওই অবস্থায় আমি হলে ভয়ে জানালার দিকে চাইতামই না। কড়াক্কর করে চোখ বন্ধ করে রাখতাম। বাটুল লোকটাকে দেখে ঠাকুমাকে চিমটি দিয়ে জাগিয়ে দেয়। ঠাকুমা তো বুঝতে পারেনি কেন বাটুল চিমটি কেটেছে। ফলে ঠাকুমা উহ বলে জেগে উঠে বাটুলকে বকে উঠেছে। এ ছেলেটার সঙ্গে শোয়াই যায় না। এই হাঁটু দিয়ে গুতোচ্ছে, এই গায়ে পা তুলে দিচ্ছে, এই দাঁত কড়মড় করছে। এখন আবার চিমটিও দিতে শুরু করেছে।
সারা শব্দে বাইরের ঘরে ভৈরব কাকা জেগে উঠে গম্ভীর গলায় বলল, কে রে? চোর কি আর তখন ত্রিসীমানায় থাকে? চোর ধরতে হলে কখনো আওয়াজ দিতে নেই, নিঃশব্দে উঠে গিয়ে নাকি হঠাৎ সাপটে ধরতে হয়। কিন্তু সে সাহস এ বাড়ির কারো আছে বলে মনে হয় না। তবে মাঝরাতে বেশ একটা হই হই হলো আমাদের বাড়িতে। বাঁটুল চোর কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে প্রথমে ঠাকুমা, তারপর ভৈরব কাকা এবং তারপর ঘুম ভেঙে বাড়ির প্রায় সবাই আতঙ্কে বিকট গলায় চোর 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 করে চেঁচাতে লাগলো। কিন্তু কেউ দরজা খুলে বেরোয় না। পাড়ার লোক যখন জড়ো হলো তখন চোর তার বাড়িতে গিয়ে নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। কিন্তু আমরা বাড়ি শুদ্ধ লোক সেই যে জেগে গেলাম, তারপর আর সহজে কেউ ঘুমোতে গেল না। আলনা থেকে ঠাকুমার থান ধুতি ছাড়া চিনের একটা সোয়েটার আর ভৈরব কাকার একটা পুরনো পাজামা চুরি গেছে। পুরনো পাজামাটার জন্য দুঃখের কিছু নেই, ওটা ঠাকুমা নেতা করবে বলে এনে রেখেছিল। কিন্তু তবু এই চুরির উপলক্ষ করেই বাড়িতে মাঝরাতে সিরিয়াস আলোচনার সভা বসে গেল। এমনকি এক রাউন্ড চা পর্যন্ত হয়ে গেল। সেই চা করতে রান্নাঘরে যেতে হলো আমাকেই। সঙ্গে অবশ্য পিসি গিয়ে দাঁড়িয়েছিল। ভৈরব কাকা বললেন, চোরদের নিয়ম হলো চুরি করে গেরস্ত বাড়িতে পায়খানা করে যায়। বাবা বললেন, দূর, ওসব সেকেলে চোরদের নিয়ম। তবু দেখা যাক বলে ভৈরব কাকা 5 ব্যাটারি টর্চ আর বিরাট লাঠি হাতে বেরোলেন। সঙ্গে আমাকে আর বাটুলকে নিলেন। বললেন, আমার চোখ তো আর অত বেশি তেজি নয়, তোরা একটু নজর করতে পারবি। ভয়ে আমার হাত পা হিম হয়ে আসছিল। বাটুল তার এয়ার গান বগল দাওয়া করে আমাকে ভরসা দিয়ে বলল, কোনো ভয় নেই রে মেজদি, এয়ার গানের সামনে পড়লে চোরকে উড়িয়ে দেব। আমি বললাম, খুব বীর। টর্চ জ্বেলে ভিতরের মস্ত উঠোন আর বাইরের বাগান খুঁজে দেখা হলো। কোথাও সেরকম কিছু পাওয়া গেল না। তখন ভোর হয়ে আসছে। ভৈরব কাকা বললেন, আর শুয়ে কাজ নেই, চল মর্নিং ওয়াকটা সেরে আসি। বেরিয়ে ফেরার পথে মল্লিকদের বাড়ির বাগানে অনেক বেলফুল দেখে লোভ সামলাতে পারলাম না। ওদের বাড়িতে কুকুর নেই, তাই নিশ্চিন্তে ফটক খুলে ঢুকে এক কোচর বেলকুড়ি তুলে ফেললাম। ভিজে ন্যাকড়ায় ঢাকা দিয়ে রাখলে বিকেলে ফুটে মৌ মৌ গন্ধ বেরোবে। ফুল তুলছি আপন মনে, এমন সময় হঠাৎ বাড়ির ভিতর থেকে একটা বিদঘুটে হারমোনিয়ামের শব্দ উঠল। খুব অবাক হয়েছি, হে বাড়িতে গানদার কেউ নেই, হারমোনিয়ামও নেই জানি, তবে সারেগামার কোনো রিডেই সুর লাগছে না। সেই সঙ্গে আচমকা একজন পুরুষের গলা বেসুরো মা ধরল। এমন হাসি পেয়েছিল কি বলবো। ভৈরব কাকা কাক ভরে জাম্বুবানের মতো ফটকের বাইরে লাঠি আর টর্চ হাতে দাঁড়িয়ে। হারমোনিয়াম শুনে তিনি বললেন, কাটু সোনা, চলে আয়। বাটুল ফুল চুরিতে আগ্রহী নয় বলে একটু এগিয়ে গেছে। এ বাড়িতে ফুল চুরি করতে গিয়ে ধরা পড়লেও আমার ভয় নেই। বলতে কি, এ বাড়িতে আমার কিছু অধিকারও আছে। এবারের ছোট ছেলে অমিতের সঙ্গে বহুকাল হলো আমার বিয়ের কথা ঠিকঠাক। সে আমেরিকা থেকে এক ফাঁকে এসে বিয়ে করে নিয়ে যাবে, আমিও তৈরি। ভৈরব কাকা অবশ্য ফুল চুরির ব্যাপারটা পছন্দ করছেন না, কারণ হবু বউ ভাবি শ্বশুর বাড়িতে ফুল চুরি করতে এসে ধরা পড়লে ব্যাপারটা যদি কেচে যায়। তাই উনি তাড়া দিয়ে বললেন, সব জেগে পড়েছে, পালিয়ে আয়, অত ফুল তোর কোন কাজে লাগবে শুনি। মনে মনে বললাম, মালা গাঁথবো। মুখে বললাম, একটু দাঁড়াও না, এ বাড়িতে হারমোনিয়াম বাজাচ্ছে কে? কে জানে, তবে ওদের একটা মাথা পাগলা গোছের ভাই এসেছে কলকাতা থেকে শুনেছি, সেই বোধহয়। কিরকম ভাই? সে কত রকম হতে পারে, পিস্তুতো মাসতুতো খুঁড়তুতো, জ্ঞাতের কি শেষ আছে? আমি খুশি হতে পারি না। হারমোনিয়ামটা তার স্বরে বিকট আওয়াজ ছাড়ছে, সঙ্গে গলাটা যাচ্ছে সম্পূর্ণ অন্য সুরে, যাকে বলে বেসুরের সঙ্গে বেসুরের লড়াই। আমি কোঁচর ভর্তি করে ফুল নিয়ে চলে আসি। ভৈরব কাকাকে জিজ্ঞেস করি, তুমি দেখেছো লোকটাকে? লোকটা নয়, ছেলেটা, একেবারে পুঁচকে ছোকরা, টাউন ডেভেলপমেন্টের চাকরি নিয়ে এসেছে কিছুদিন হলো। সেদিন দেখি প্রকাণ্ড এক পাকা কাঁঠাল নিয়ে বাজার থেকে ফিরছে। পিছনে পিছনে দুটো গরু তাড়া করাতে মালগুদামের রাস্তা দিয়ে দৌড় দিচ্ছিল। তাই দেখে সকলে কি হাসাহাসি। মল্লিক বাড়ি এখন অবশ্য ফাঁকাই থাকে। ছেলেরা সবাই বিদেশ বিভুঁয়ে চাকরি করে,
মেয়েদের বিয়ে হয়ে গেছে, থাকার মধ্যে বুড়ো আর বুড়ি। অবশ্য বুড়ো বুড়ি বলতে সাংঘাতিক বুড়ো বুড়ি তারা নন। আমার হবু শাশুড়ির চেহারায় এখনো যৌবনের ঢল আছে। হবু শ্বশুর মশাই এখনো 52 ইঞ্চি ছাতি ফুলিয়ে দিনে 4 মাইল করে হেঁটে আসেন, দরকার হলে সাইকেলও চালান। হারমোনিয়ামের শব্দটা বহুদূর পর্যন্ত আমাদের তাড়া করলো। রাস্তার মোড়েই দাঁড়িয়েছিল বাটুল। ভৈরব কাকাকে এগিয়ে যেতে দিয়ে আমি আর বাটুল পাশাপাশি হাঁটছিলাম। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে বাটুল, মৌলিক বাড়িতে কে নাকি এসেছে? হ্যাঁ, পাগলা দাশু। তার মানে? অমিতদার ভাই, সবাই তাকে পাগলা দাশু বলে ডাকে। কেন? কি জানি, লোকটার একটু ট্রানজিস্টার শর্ট আছে। বাটুলের সব কথাই অমনি, ভালো বোঝা যায় না, তবে একটা আন্দাজ পাওয়া যায় ঠিকই। বললাম, সত্যিকারের পাগল নাকি? না না, আমাদের সঙ্গে রোজ বাঘা যতীন পার্কে ফুটবল খেলতে যায়। গোলকিপিং করে, কিন্তু একদম পারে না। বল হয়তো ডান দিক দিয়ে গোলে ঢুকছে, সে বাঁ দিকে ডাইভ দেয়। আমরা তো হেসেই বাঁচি না। তবে খেলায় নিস কেন? বাটুল গম্ভীর হয়ে বলে, না নিয়ে কি উপায় আছে? এ পর্যন্ত 3টে রাশিয়ান টাইপের ফুটবল কিনে দিয়েছে, তা তো জানিস। এক একটা দাম 60-70 টাকা। ভূত বা চোরের মতো পাগলা আর মাতালদেরও আমার ভীষণ ভয়। কিন্তু যারা পুরো পাগল নয়, যারা আধ পাগলা খ্যাপাটে ধরনের, তাদের আমার কিন্তু মন্দ লাগে না। এই যেমন ভৈরব কাকা। খুঁজে দেখতে গেলে ভৈরব কাকা আমাদের রক্তের সম্পর্কের কেউ নয়, জ্ঞাতি মাত্র। বিয়ে শাদী করেননি, একা একা একটা জীবন দিব্যি কাটিয়ে দিল। 7 ঘাটের জল খেয়ে অবশেষে গত 15-16 বছর আমাদের পরিবারে ঠাঁই নিয়েছে। বিয়ে না করলে একটু বাইবাতিক হয় মানুষের, সব সময় উদ্ভট সব চিন্তা আসে মাথায়। ভৈরব কাকাও তাই, খামখেয়ালি, রাগী, অভিমানী, আবার জলের মতো মানুষ। এমন লোককে কার না ভালো লাগে? আমার তো বেশ লাগে। খ্যাপামি না থাকলে মানুষের মধ্যে মজা কই। আমার বাবু বেশি ভাবগম্ভীর হিসেবি লোক তেমন ভালো লাগে না। রবি ঠাকুরের বিশু পাগলা বা ঠাকুরদার মতো চরিত্র আমার বেশি পছন্দ। আমি বাটুলকে জিজ্ঞেস করি, পাগলা দাশু আর কি কি করে? বাটুল বলে, সে অনেক কাণ্ড। ছুটির দিনে নতুন পাহাড় আবিষ্কার করতে একা একা চলে যায়, নতুন নতুন গাছ খুঁজে বের করার চেষ্টা করে। তাছাড়া সাইকেল চড়া শিখতে গিয়ে রোজ দড়াম দড়াম করে আছাড় খায়। গান শিখবে বলে লিচু দিদের পুরনো হারমোনিয়ামটা 200 টাকায় কিনে নিয়েছে। 200 টাকা বলে আমি চোখ কপালে তুলি। লোকটা বোকা আছে মাইরি রে। ফের মাইরি বলছিস? বাটুল জিভ কাটলো। আমি ভাবছি, একটা লোক আমার ভাবি শ্বশুর বাড়িতে এসে খানা গেড়েছে, বাটুলদের সঙ্গে ভাব জমিয়েছে, লিচুদের হারমোনিয়াম কিনেছে, আর আমি লোকটার কোনো খবরই রাখতাম না। সকালে আজ অনেক বেশি কাপ চা ছাকতে হলো। চোরের খবর নিতে পাড়ার লোকজন এলো। দারোগা কাকা নিজে তদন্তে এলেন। ভারী হাসি খুশি ভুঁড়িওয়ালা প্রকাণ্ড মানুষ। চুরির বিবরণ শুনে বাঙাল টানে বললেন, চোরের ইজ্জত নাই, নিলে নিল ভৈরবদার পাজামা খান। ইস, কপাল ভালো যে ভৈরবদারের দিগম্বর কইরা পরনের লুঙ্গিখানা লইয়া যায় নাই। বলতে বলতে নিজেই হেসে অস্থির, চোখে জল পর্যন্ত এলো হাসতে হাসতে। ভৈরব কাকা রেগে গিয়ে বললেন, তোমাদের অ্যাডমিনিস্ট্রেশনে দিনে দিনে যা হচ্ছে, তাতে পরনের লুঙ্গিও টেনে নেবে একদিন ঠিকই। তার আর বেশি দেরিও নেই, ঘরের বউ বেটা বেটিকেও টেনে নিয়ে যাবে। দারোগা কাকা রাখবার মানুষ নন। তার 2 প্রিয় জিনিস হলো শ্যামা সঙ্গীত আর জর্দা পান। একটা শুনলে আর অন্যটা খেলে তার 2 চোখ ঢুলু ঢুলু হয়ে আসে। চায়ের পর জর্দা পান খেয়ে এখনো তার চোখ ঢুলু ঢুলু করছিল। বলেন, অ্যাডমিনিস্ট্রেশন তো আমরা চালাই না, চালায় গভর্নমেন্ট। যদি বলেন গভর্নমেন্ট কে চালায়, তয় কইতে হয় ভূতে। ভৈরব কাকা চেঁচিয়ে উঠলেন, আলবৎ ভূতে। তোমাদের গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাই আগাগোড়া ভূতের নৃত্য। চুরি, বাটপারি, রেপ, রাহাজানি, এভরিথিং তোমাদের নলেজে হচ্ছে। প্রত্যেকটা সমাজ বিরোধীর কাছ থেকে তোমরা রেগুলার ঘুষ খাও। দারোগা কাকা অবাক হওয়ার ভান করে বললেন, ঘুষ খামু না কেন? ঘুষের মধ্যে কোনো পোক পড়ছে? ভৈরব কাকা উত্তেজিত ভাবে বলেন, না, ঘুষে পোকা পড়বে কেন? পোকা পড়েছে আমাদের কপালে।
দারোগা কাকা আবার ভুঁড়ি দুলিয়ে হেসে বলেন, আপনার গেছে তো একখানা ছিঁড়া পায়জামা, এইটার লেগে এত চিল্লি। তাহলে সোনাদানা গেলে কি করতেন? ছেঁড়া পাজামাই বা যাবে কেন? ইফ দি অ্যাডমিনিস্ট্রেশন ইজ গুড দেন হোয়াই ছেঁড়া পাজামা? ভৈরব কাকা ইংরেজিতে আর থই না পেয়ে থেমে যান। আমরা হাসতে হাসতে বেদম হয়ে পড়ি। ভৈরব কাকা উত্তেজনা সামলে নিয়ে আবার বলেন, ছেঁড়া পায়জামাটা কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হলো চুরিটা। আমার প্রশ্ন, চুরি কেন হবে? দারোগা কাকা বললেন, কুত্তা পোষেন, কুকুরই বা পুষতে হবে কেন? তাহলে চুরিও হইব। আর তোমাদের যে পুষেছি, এত দারোগা পুলিশ যে সরকার রেখেছে, আমাদের ট্যাগ থেকে নিয়েই তো রেখেছে। কই আর পুষলেন, ভাবছিলাম চাকরি ছাইড়া দিয়ে আপনার পুষি পুত্তুর হমু, কিন্তু আপনি তো কথাটা কানেই লন না। কথায় কথায় পলিটিক্স এসে গেল এবং তুমুল উত্তেজনা দেখা দিল। আরো 2 রাউন্ড চা করতে হলো। পরে দারোগা কাকা উঠতে উঠতে বললেন, চোরটারে ধরতে পারলে এমন শিক্ষা দিমু যে আর কনের না। হারামজাদায় জানে না ভৈরবদার সিরা পাজামা আমগো ন্যাশনাল প্রপার্টি। এসব গোলমাল মিটলে বাড়িটা একটু ঠান্ডা হলো। ভৈরব কাকার বদলে আজ দাদা বাজার করে এনেছে, ফলে রান্নাঘরে আমরা সবাই ব্যস্ত। এক প্রস্থ জলখাবার হবে, সেই সঙ্গে বাবার আর দাদার অফিসের ভাতও। জলখাবারের চচ্চড়ির আলু ধুতে গিয়ে কুয়োর পাড়ে দেখি চিনি বাড়ির মাস্টার মশাইয়ের কাছে পড়তে পড়তে উঠে এসে পুতুল স্নান করাচ্ছে। বললাম, এই মাস্টার মশাই বসে আছেন না? ছোটদার অঙ্ক দেখছেন তো। তা বলে তুই এই 7 সকালে পুতুল খেলবি? যা। সে গুটি গুটি চলে যায়। ওর সোয়েটারটা গেছে আমার দোষেই। সামনের শীতের জন্য প্যাটার্ন তুলতে ওটা নিয়েছিল লিচু, কালই ফেরত দিয়ে গেছে। আলিশের জন্য আমি ওটা তুলে না রেখে ঠাকুমার ঘরে আলনায় ঝুলিয়ে রেখেছিলাম। কালো কই হারমোনিয়ামটা নিয়ে একটা কথাও তো তোলেনি লিচু। আচ্ছা শিয়ানা মেয়ে যা হোক, ওদের বাড়িতে কখনো গান তুলতে গেলে ওই হারমোনিয়াম দেখলেই আমার হাসি পায়। মাগনা দিলেও নেয়ার নয়। পাগলা দাশুকে খুব জক দিয়েছে ওরা। গোমড়া মুখ দাদা কুয়োর পাড়ে এসে সিগারেট ধরাচ্ছে, বাথরুমে যাবে। দেশালাইটা কুয়োর কার্নিশে রেখে বলল, ঘরে নিয়ে যাস তো, নইলে কাক ঠোঁটে করে তুলে পালাবে। পাগলা দাশুকে চিনিস দাদা? কোন পাগলা দাশু? মল্লিকদের বাড়িতে যে এসেছে। হো, অমিতের ভাই। পাগলা নয় তো, পাগলা হতে যাবে কেন? কথাটা তুলেই আমার লজ্জা করছিল। ব্যাপারটা এত অপ্রাসঙ্গিক, কিন্তু ওই হারমোনিয়াম কেনার কথাটা আমি কিচ্ছুতেই বলতে পারছি না। লিচুরা আচ্ছা ছোট লোক তো, কি বলতে ওই অখাদ্য হারমোনিয়ামটার জন্য 200 টাকা নিল। বাইরের ঘরে একটা বাজখাই গলা শুনে কোতলা থেকেও বুঝতে পারলাম মল্লিক বুড়ো অর্থাৎ আমার হবু শ্বশুর এসেছেন। চোর আসার খবর পেয়ে আসছে সবাই। চচ্চড়ির আলু ধুয়ে রান্নাঘরে যেতেই মা বলল, বীরেনবাবুর চাটা তুইই কর। বীরেনবাবু অর্থাৎ মল্লিক বুড়োর চায়ে বায়নাক্কা আছে। দুধ বা চিনি চলবে না, লিকারে শুধু পাতি নেবুর রস মেশাতে হবে। তাও আবার টক চা হলে চলবে না, লিকারে শুধু একটু গন্ধ হবে। আমি বাগানে পাতিলেবু আনতে যাওয়ার সময় বৈঠকখানার দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনতে পেলাম মল্লিক বুড়ো বলছেন, শেষ রাতে তো শুনলাম আমার বাগানেও চোর ঢুকেছিল। আমার ভাইপো কানু দেখেছে। ছুকরি একটা চোর বেলফুল তুলে নিয়ে যাচ্ছে, সারা শব্দ পেয়ে পালিয়ে যায়। বাবা বললেন, ও সে তো ফুল চোর। আমি রাঙা হয়ে উঠলাম। এবার আমরা আবার শুনবো পাগলা দাশুর কথা। দুনিয়ার কোনো কাজই বড় সহজ নয়। গান শেখা, সাইকেল চড়া বা পাহাড়ে ওঠা। সহজ সুরের রামপ্রসাদী আমায় দাও মা তবিলদারি গানটা কতবার গলায় খেলানোর চেষ্টা করলাম, কিছুতেই হলো না। অথচ সুরটা কানে যেন স্পষ্ট শুনতে পাচ্ছি। সহজ, অতি সহজ গান, কিন্তু আমার কান শুনলেও গলা সেই সুর মোটেই শুনতে পাচ্ছে না। যে সুরটা কানে বাজছে কিন্তু গলায় আসছে না, তাকে গলায় আনতে গেলে কি করা দরকার তা জানবার জন্য আমি সিভিল হাসপাতালের ইএনটি স্পেশালিস্টের কাছে একদিন হানা দিলাম। খুবই ভিড় ছিল আউটডোরে। ঘন্টা দেড়েকের চেষ্টায় অবশেষে তার চেম্বারে ঢুকতে পেরেছি।
নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। বলুন তো কি হয়েছে? আমার কানের সঙ্গে গলার কোনো সমঝোতা হচ্ছে না। তার মানে কি? অর্থাৎ কানে যে গানটা শুনতে পাচ্ছি কিছুতেই সেটা গলায় তুলতে পারছি না। আপনি কি গায়ক? না, তবে চেষ্টা করছি। হাঁ করুন। করলাম হাঁ, মস্ত হাঁ। কপালে গোল একটা আয়না থেকে আলো ফেলে নাক এবং কানও তদন্ত করলেন। তারপর মস্ত একটা শ্বাস ছেড়ে বললেন, হুম। ডিফেক্টটা ধরতে পারলেন? ডান কানে একটা তেকোনা হাড় উঁচু হয়ে আছে, নাকের চ্যানেলে ভাঙা হাড় আর পলিপাস, গলায় ফ্যারেঞ্জাইটিস। সব কটারই ট্রিটমেন্ট দরকার। নাক আর কান দুটোই অপারেশন করালে ভালো হয়। আমি অবাক হয়ে বললাম, এত কিছুর পর গলায় গান আসবে? আশা তো করি, বলে ডাক্তার মৃদু হাসলেন। চাপা স্বরে বললেন, এসব কি হাসপাতালে হয়? বিকেলের দিকে আমার হাকিম পাড়ার বাসায় যে চেম্বার আছে সেখানে চলে আসবেন। আমি চলে আসি। আমার গলায় যে সুর খেলছে না সেটা আমাকে প্রথম ধরে দেয় পশুপতি। লিচুর মা কিন্তু রোজই ভরসা দিচ্ছেন যে একটু একটু করে আমার হচ্ছে। একদিন মা লাগাতে পারছি তো অন্যদিন রেও লাগছে। পশুপতি আমার উপর খুবই রেগেছিল। হারমোনিয়াম কেনার পর 2 দিন আমার সঙ্গে দেখাই করেনি। 3 দিনের দিনে এসে ফালতু কথা ছেড়ে সহজ ভাষায় বলল, আপনার মতো আহাম্মক দেখিনি। ওই গর্দামালের জন্য কেউ 200 টাকা দেয়? টাকা কি ফেলনা নাকি? আমি গম্ভীর হয়ে বললাম, পশুপতি, কোন জিনিসের আসলে কি দাম তা তুমিও জানো না, আমিও জানি না। ঠকেছি না জিতেছি সে বিচারও বড় সহজ নয়। আর আমি যে 100 টাকার খদ্দের ঠিক করে রেখেছি তার কি হবে? সে রোজ তাগাদা দিচ্ছে। আমি তো আপনাকে পই পই করে বলে রেখেছিলাম 75 টাকার উপরে উঠবেন না। আপনি মাল না চিনলেও আমি তো চিনি। এ কথার কোনো জবাব হয় না। পশুপতিকে কি করে বোঝানো যাবে যে লিচুদের বাড়িতে সেদিন এক মোহময় বিকেল এসেছিল। ছিল কোণে দেখা আলো, ফুলের গন্ধ, হারমোনিয়ামের একাকিত্ব। মন বলছিল, কোণে কই কোণে কই। সেই সময়ে কেউ টাকার কথা বলতে পারে? তবু তো আমি 200 টাকা বলেছিলাম, এবং বলেই মনে হয়েছিল খুব কম বলা হয়ে গেল। লিচু, লিচুর মা, বাবা, বোন অবশ্য খুবই অবাক হয়ে গিয়েছিল। হতভম্ব হয়ে গেল পশুপতিও। কিন্তু ওই দামের নিচে সেদিন যে হারমোনিয়ামটা কেনা ঠিক হতো না তা কেউ বুঝবে না। পশুপতি হঠাৎ খুব গরম হয়ে বলল, ওটা তো আপনার কোনো কাজেই আসতো না, আমাকে 100 টাকায় দিয়ে দিন। আমি বললাম, আমি একটু আধটু গানের চর্চা করছি পশুপতি, এটা দেয়া যাবে না। পশুপতি ধৈর্য হারালো না। সেদিন চলে গেল বটে, কিন্তু ফের একদিন এলো। আমার গলা সাধা শুনলো, বলল, এই জন্মে আপনার গান হবে না কানুবাবু। আপনার গলায় সুরের ও নেই। অথচ সপ্তাহে 2 দিন সন্ধেবেলা আমি রিকশায় হারমোনিয়াম চাপিয়ে লিচুদের বাড়ি গিয়ে হাজির হই। লিচুর মা শত কাজ থাকলেও সব ফেলে রেখে আমাকে গান শেখাতে বসেন। কাছে লিচুও বসে থাকে। আমার সারেগামা শুনে কেউ হাসে না এবং উৎসাহ দেয়। গান শিখবার জন্য আমি লিচুর মাকে মাসে মাসে 25 টাকা করে দেবও বলেছি। সকালের দিকে বাঘা যতীন পার্কে আমি সাইকেল চড়া প্র্যাকটিস করি। দুটো সরু চাকার ওপর সাইকেল কিভাবে দাঁড়িয়ে থাকে এবং কিভাবেই বা চলে তা নিয়ে আমার মনে বহুকাল ধরে প্রশ্ন রয়ে গেছে। আমি আগাগোড়া মধ্য কলকাতায় মানুষ। সেখানে সাইকেল আরোহীর সংখ্যা বেশি নয়। তাছাড়া অঢেল ট্রাম বাস থাকায় সাইকেল চড়ারও দরকার পড়েনি। এই উত্তর বাংলার শহরে এসে দেখি প্রচুর সাইকেলবাজ লোক চারিদিকে। কাকার বাড়িতে 3-3টে সাইকেল। একটা কাকা চালান আর 2টো সাইকেল পড়ে থেকে নষ্ট হচ্ছে। কাকা বললেন, খামোকা রোজ অফিস যেতে আসতে রিক্সা ভাড়া দিস কেন? সাইকেলে যাবি আসবি, 2টো পয়সা বাঁচাতে পারলে ভবিষ্যতে কাজে লাগবে। সেই থেকে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সাইকেল কিছুতেই আমাকে সমেত খাড়া থাকতে চায় না। আসলে সাইকেলটা পড়ে যাবে আশঙ্কা করে আমি নিজেও ডান বা বাঁ দিকে একটু কেতরে থাকি। ফলে সাইকেল আরো তাড়াতাড়ি পড়ে যায়। পশুপতি এইসব লক্ষ্য করে একদিন বলল, সাইকেল হলো গরিবের গাড়ি। আসল বাবুরা চলাফেরা করে রিক্সা বা মোটরে। বীরেন বাবুকে কতবার বলেছি, আপনাদের 3-3টে সাইকেল, তার গোটা 2 আমাকে বেচে দিন। কিছুতেই রাজি হয় না।
একবার বলে দেখবেন নাকি আপনার কাকাকে, ভালো দর দেব। পশুপতি এসব কথা ছাড়া দ্বিতীয় কথা জানে না। হয় কেনার কথা বলে, নয়তো বেচার কথা। হারমোনিয়ামটার আশা সে এখনো ছাড়েনি। আমি গানের আশা ছাড়লেই সে হারমোনিয়ামটা অর্ধেক দরে কিনতে পারবে বলে আশা করে আছে। সাইকেলের আশাও তার আছে, কিন্তু আমি সাইকেল বা গান কোনোটার আশাই ছাড়িনি। আমার জীবনের মূল মন্ত্রই চেষ্টা। একদিন বিকেলে হঠাৎ লিচু এলো। তার চেহারাটা বেশ লাবণ্যে ভরা, একটু চাপা রং, চোখ বড় বড়, মুখখানা একটু লম্বাটে, থুতনির খাঁজটি বেশ গভীর। খুব লম্বা নয় লিচু, তবে হালকা গড়ন বলে বেটেও মনে হয় না। বেশ একটা ছায়া ছায়া ভাব আছে শরীরে। বলল, আপনি কি সত্যিই গান শিখবেন নাকি আর কি করছেন? আমি অবাক হয়ে বলি, তার মানে? লিচু আমার নির্জন ঘরে বেশ সপ্রতিভভাবে চৌকির বিছানায় বসে বলল, আমরা খুব লজ্জায় পড়ে গেছি। কেন, কি হয়েছে? শুনছি আমরা নাকি আপনাকে বোকা পেয়ে ঠকিয়ে হারমোনিয়ামটা বেশি দামে বেচেছি। আমি মাথা নেড়ে বলি, তা কেন? দাম তো তোমরা বলনি, আমি বলেছি। সে কথা লোকে বিশ্বাস করলে তো। আপনি হারমোনিয়ামটা আমাদের ফেরত দিন, আপনার টাকা আমরা দিয়ে দেব। কথাগুলো আমার একদম ভালো লাগছিল না। কলকাতায় হলে কে কার হারমোনিয়াম কত টাকায় কিনলো এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা থাকতো না, কিন্তু মফস্বল শহরগুলোয় ব্যক্তি স্বাধীনতা খুবই কম। আমি লিচুকে বললাম, ফেরত দেওয়ার জন্য তো কিনিনি, আমি সিরিয়াসলি গান শেখার চেষ্টা করছি। গান আপনার হবে না। কে বলল? আমি গলা চিনি, তাছাড়া গান শেখার আগ্রহ আপনার নেইও। কে বলল? আমিই বলছি। আমার মনে হয় আপনি ইচ্ছে করে হারমোনিয়ামটা বেশি দামে কিনেছেন। লোকে কি ইচ্ছে করে ঠকতে চায়? আপনি হয়তো আমাদের গরিব দেখে সাহায্য করতে চেয়েছিলেন। আমি একটা দীর্ঘশ্বাস ছাড়ি। কথাটা কেউ বুঝবে না কেন আমি হারমোনিয়ামটার 200 টাকা দাম বলেছিলাম। আমার তো মনে হয় 200 টাকাও বেশ কমই বলা হয়েছিল। কোন জিনিসের কত দাম তা আজও ঠিক ঠিক কেউ বলতে পারে না। আমি মৃদু স্বরে বললাম, তা নয়, তোমরা তো তত গরিবও নও। আমরা খুবই গরিব, উদাস স্বরে লিচু বলে। এতটাই গরিব যে আমাদের কথা কেউ বিশ্বাসও করতে চায় না। আমি যদি সকলের কাছে স্বীকার করি যে হারমোনিয়ামটার দর আমিই দিয়েছিলাম, তাতেও কোনো লাভ নেই। এখন লোকে অন্যরকম সন্দেহ করবে, ভাববে পুরনো জিনিস বেশি দামে কেনার পেছনে আপনার অন্য মতলব আছে। কথাটা মিথ্যে নয়, আমার কোনো অন্য মতলবই হয়তো ছিল, কিন্তু সেটা খারাপ কিছু নয়। লিচু অবাক হয়ে বলে, কি মতলব? আমি মৃদু হেসে বললাম, সেদিন আমার মনে হয়েছিল এই হারমোনিয়ামটা হাতছাড়া করতে তোমাদের খুব কষ্ট হচ্ছে। তোমার বোন কাঁদছিল, তুমিও বাড়ি থেকে বোধহয় রাগ করেই চলে গিয়ে অন্য বাড়িতে বসেছিলে। এই হারমোনিয়ামটার ওপর তোমাদের মায়া মমতা দেখে আমার মনে হয় শুধু জিনিসটার দাম যাই হোক, এটার ওপর তোমাদের টান ভালোবাসাও তো একটা আলাদা দাম আছে। শরৎচন্দ্রের মহেশ গল্পটার কথা ভেবে দেখো। যে কসাইটা মহেশকে কিনতে এসেছিল তার কাছে শুধু চামড়াটুকুর যা দাম, কিন্তু গফুরের কাছে তো তা নয়। শোনো লিচু, আমি কসাই নই, আমি ভালোবাসার দাম বুঝি। শুনে লিচু কেমন একটু কেঁপে উঠল, চোখে জল ভরে এলো বুঝি। মাথা নিচু করে রইল খানিকক্ষণ, তারপর মুখ তুলে ধরা গলায় বলল, আমাদের বাড়িতে তেমন কোনো আনন্দের ব্যাপার হয় না জানেন। বাবার একটা সাইকেল সারাইয়ের দোকান আছে, তেমন চলে না। অভাবের সংসারে সুখ আর কি বলুন। তবু ওই হারমোনিয়ামটা ছিল, আমরা ওটাকে আঁকড়ে ধরেই বড় হয়েছি। যখনই মন খারাপ হতো, খিদে পেত কি রাগ হতো, তখন হারমোনিয়ামটা টেনে নিয়ে গান গাইতে বসে যেতাম। আমাদের কাছে ওটা যে কতখানি ছিল কেউ বুঝবে না। তাহলে বিক্রি করলে কেন? কি করব, বাবার হার্ট অ্যাটাক হওয়ায় আমাদের অনেক ধার হয়ে গিয়েছিল। মা আমাদের অনেক বুঝিয়েছিল হারমোনিয়ামটা বিক্রি করে এখন ধার কিছু শোধ করা হবে, পরে অবস্থা ফিরলে আমরা একটা স্কেল চেঞ্জার কিনবই। তখনই আমরা দু বোন বুঝতে পেরেছিলাম আমাদের একমাত্র আনন্দের জিনিসটাও আর থাকছে না। বাড়িটা একদম ভূতের বাড়ি হয়ে যাবে এরপর। তোমরা কত দাম আশা করেছিলে? 100 টাকার বেশি কিছুতেই নয়।
পশুপতি বাবুকেও তো আমরা চিনি। উনি আমাদের বাড়ির বাসন কুসন গয়না পুরনো আসবাবপত্র সবই কিনেছেন বা বন্ধক রেখেছেন। এমনকি বাবার সাইকেলের দোকানটা পর্যন্ত ওর কাছে বাঁধা আছে। উনি কখনো বেশি দাম দেন না। তবে অভাব অনটন বা দরকারের সময় উনি যে কোনো জিনিস বাঁধা রেখে টাকা দেন বা পুরো জিনিস কিনে নেন। আপনি 200 টাকা দাম বলায় আমরা সবাই ভীষণ অবাক হয়েছিলাম। পশুপতিবাবু অত বেশি দাম হাঁকার লোক নন। আমাকে বোকা ভেবেছিলে বোধহয়। লিচু মাথা নেড়ে বলল, অনেকটা তাই। তবে আমার মনে হয়েছিল আপনি একটু পাগলাটে, ভালো মানুষ আর টাকাওয়ালা লোক। আমি গম্ভীর হওয়ার চেষ্টা করে বলি, কথাটা ঠিক নয় লিচু। আমার কখনো মনে হয়নি যে হারমোনিয়ামটা কিনে আমি ঠকে গেছি। লিচু খুব অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু আপনি সত্যিই ঠকেছেন। আমাদের খুব নিন্দে হচ্ছে। আপনার পায়ে পড়ি, হারমোনিয়ামটা আমাদের ফিরিয়ে দিন। বাবা আপনার টাকা শোধ করে দেবে। আমি তো জানি লিচু, তবু আমাকে কয়েকদিন ভেবে দেখতে দাও। লিচু যখন চলে যাওয়ার জন্য উঠলো, তখন জানালা দিয়ে কিছু রোদ ওর মুখে এসে পড়েছিল কিনা ঠিক বলতে পারছি না। তবে মুখখানায় হঠাৎ এক ঝলক আলো দেখা গিয়েছিল। রাত হলেই রোজই আমি খাওয়ার আগে একটু সামনের বাগানে বেড়াই। আজ পূর্ণিমার ভরভরন্ত চাঁদ যেন উদ্ধৃত জ্যোৎস্নায় ফেটে পড়ছে। গপ গপ করে নেমে আসছে জ্যোৎস্না। মাঠ ঘাট রাস্তা ভেসে ড্রেন বেয়ে বেয়ে যাচ্ছে। ছাদ থেকে রেন পাইপ বেয়ে নেমে আসছে। তেমন গরম নেই। বেলফুল ফুটেছে। তার মাতাল গন্ধে বাতাস মন্থর এবং ভারী। এত গন্ধে মাথা ধরে যায়, শ্বাসকষ্ট হয়, বুক কেমন করে। কলকাতায় আমি কখনো এতটা জায়গা পাইনি। এমন বিনা পয়সায় ফুলের গন্ধের হরির লুট ঘটে না সেখানে। চাঁদের আলো যে এত তীব্র হতে পারে তাও কলকাতায় কখনো খেয়াল করিনি। এসবই আমার কাছে ভয়ঙ্কর বাড়াবাড়ি। এত বেশি আমার পছন্দ নয় কিছুই। খোলা রাস্তায় জ্যোৎস্নায় তাড়া খেয়ে একজন মানুষ মাথা বাঁচাতে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিল। আমাকে দেখে কোলকুজো হয়ে দাঁড়িয়ে বলল, কে ও, কর্ণবাবু নাকি? জগদীশ মাস্টার মশাইকে এই জ্যোৎস্নায় একদম অন্যরকম লাগে। মুখের বুড়োটে খাঁজগুলো, চোখের ঘোলাটে মনিতে, কাঁচা পাকা দাড়িতে জ্যোৎস্নার ফোঁটা পড়েছে। নবীন যুবকের মতো তাজা কবি হয়ে গেছে মুখখানা। পরনে ধুতি, গায়ে হাফ হাতা শার্ট, হাতে ছাতা। বললাম, আগে হ্যাঁ, কোথায় যাচ্ছেন? এই পথেই রোজ টিউশনি সেরে ফিরি। যাতায়াতের সময় রোজই শুনতে পাই আপনি গান করছেন হারমোনিয়াম বাজিয়ে। বেশ লাগে। দাঁড়িয়ে দুদণ্ড গান শুনতেও ইচ্ছে করে। তবে সময় হয় না। রোজই ভাবি একদিন সামনে বসে গান শুনে যাব। লজ্জা পেয়ে বলি, গান করছি বললে ভুল হবে, শিখছি। ভেরি গুড। শেখা জিনিসটা আমার খুব ভালো লাগে। কোয়ালিফিকেশন যত বাড়ানো যায় ততই ভালো। দুনিয়ায় কোয়ালিফিকেশনের মতো জিনিস হয় না। যত কোয়ালিফিকেশন ততই অপরচুনিটি। যত অপরচুনিটি তত ফ্রিডম। যত ফ্রিডম তত মরাল ক্যারেজ। কোয়ালিফিকেশন আরো বাড়াতে থাকুন। ছবি আঁকুন, আর্টিকেল লিখুন, ল পড়ুন। কোয়ালিফিকেশনের অভাবেই দেখুন না, মোটে 5টা টিউশনই করছি মেরে কেটে। সায়েন্স জানলে ডজন খানেক করতাম। তা ঠিক, আমি বলি। জগদীশ মাস্টারমশাই এই জ্যোৎস্নায় কিছু মাতাল হয়েছেন। কোনোদিন এত কথা বলেন না। আজ ফটকের ওপর কোনোই ভর রেখে দাঁড়িয়ে গেলেন। বললেন, অবশ্য এখানে এদো জায়গায় কোয়ালিফিকেশন বাড়ানো খুবই কঠিন। আমার এক ছাত্রী শান্তিনিকেতনে নাচ শিখত। এখন তার খুব নামডাক। জগদীশ মাস্টারমশাই কখনো ছাত্রীকে ছাত্রা ছাড়া বলেন না। ছাত্রী শব্দটা নাকি ব্যাকরণ মতে শুদ্ধ নয়। আমি বললাম, তাই নাকি? খুব ভালো তো। তার উপরে এমএ পাস, গান জানে, ইংরেজিতে কথা বলতে পারে। রং কালো হলে কি হয়? শুনেছি বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে তার বিয়ে, স্রেফ কোয়ালিফিকেশনের জোরে। এই জোরটা যে কত বড় তা অনেকেই বুঝতে চায় না। বললে ভাবে জগদীশ মাস্টার পাগলা লোক, হাগরম বাগরম বকে। বলতে কি, জগদীশ মাস্টার মশাইকে কথায় আমি মোটেই আগরম বাগরম মনে করছিলাম না। আমার মনে হচ্ছিল কথাগুলো বেশ ভেবে দেখার মতো। আমি ছাত্রদের নিচু ক্লাসেই শিখিয়ে দেই, কখনো কাম হিয়ার বলবে না।
কাম একটা চলিষ্ণু শব্দ, হিয়ার একটা স্থান শব্দ, এই দুয়ে মিল খায় না, তাই কাম হিয়ার বলতে নেই, বলতে হয় কাম হিদার। আমার এক ছাত্র 1950-তে এক সাহেব কোম্পানিতে চাকরি পেয়েছিল কাম হিদার কথাটা বলে। আমি বেশ মন দিয়ে শুনি এবং অকৃত্রিম বিস্ময়ের সঙ্গে বলি, তাই নাকি? দুঃখের সঙ্গে জগদীশবাবু বলেন, দিনকাল আর আগের মতো নেই। ছেলে মেয়েরা আজকাল আর মাস্টার মশাইয়ের কথা গ্রাহ্য করে কই। এখনকার ফার্স্ট বয়ের খাতাতেও দেখবেন নিখুঁত বাধা উত্তর। উদ্ভাবনা নেই, মাথা কাটানো নেই, চিন্তাশীলতা নেই। 1949-এ কিংবা কাছাকাছি কোনো বছরে ম্যাট্রিকে রচনা এসেছিল কোন এক মহাপুরুষের জীবনী। মেদিনীপুরের এক ছাত্র সেই রচনায় নিজের বাবার কথা লিখেছিল। দিন দরিদ্র পাঠশালার অল্প বেতনের পণ্ডিত আমার বাবা। কোন ভোর থাকতে উঠে উনি পুজো পাঠ সেরে বাড়ির সামনে তেঁতুল ছায়ায় শতরঞ্জি পেতে বসেন। তার ছাত্ররা আসে, পুত্রবৎ স্নেহের সঙ্গে তাদের বিবিধ বিদ্যা শেখান তিনি। বিদ্যা বিক্রয় পাপ বলে কারো কাছ থেকে কোনো টাকা নেন না। ছেঁড়া কাপড় সেলাই করে পরেন, কিন্তু আমাদের সর্বদাই তিনি চরিত্রবান হতে বলতেন। বড়ই অভাবের সংসার আমাদের, তবু আমার বাবাকে আমি কখনো উদ্বিগ্ন হতে দেখি না। তিনি শান্ত, নিরুদ্বেগ, আত্মবিশ্বাসী। ক্লাসে যেতে কখনো 1 মিনিটও দেরি হয় না তার। আমাদের বাড়িতে কোনো ঘড়ি নেই, তবু বাবাকে দেখি সর্বদাই সময়নিষ্ঠ। সাহায্যের জন্য কেউ এসে দাঁড়ালে কখনো তাকে বিমুখ করেন না। কোথায় কোন মানুষের বিপদ ঘটলো তাই খুঁজে খুঁজে বেড়ান। পরোপকার শব্দটা তার পছন্দ নয়। তিনি বলেন পৃথিবীতে পর বলে কেউ নেই। এইরকম ভাবে নিজের বাবার কথা লিখে গেছে আগাগোড়া। শেষ করে বলেছে, আমার জীবনে দেখা এত বড় মহাপুরুষ আর নেই। রচনাটা পড়তে পড়তে আমি আনন্দে আত্মহারা হয়ে বাড়ির লোক আর পাড়াপড়শিকে ডেকে ডেকে পড়িয়েছি। চেঁচিয়ে বলেছি, আমার সোনার ছেলে রে, আমার গোপাল রে। 25-এর মধ্যে তাকে 24 দিয়েছিলাম, মনে আছে। সেই সব ছেলেরা কোথায় গেল বলুন তো? বলেই জগদীশ মাস্টার মশাই একটা দীর্ঘশ্বাস ছাড়েন। তার দেখা দেখি আমিও। জগদীশবাবুর দুঃখ হতেই পারে, কারণ তার একমাত্র সন্তান পশুপতি তাকে দেখে না। একই বাড়িতে ছেলে আর ছেলের বউয়ের আলাদা সংসার, ভিন্ন হাড়ি। ছেলের প্রসঙ্গ উঠলে জগদীশবাবু শ্বাস ছেড়ে শুধু বলেন, কুপুত্র কুপুত্র। যতদূর মনে হয় পশুপতিকে কোনো মহাপুরুষের জীবনী লিখতে দিলে সে কোনো কালেই জগদীশবাবুর কথা লিখবে না। হঠাৎ জগদীশবাবুর গলার স্বরটা নিচু করে বললেন, দামড়াটা আপনার কাছে খুব আনাগোনা করে বলে শুনেছি। আমি ভালো মানুষের মতো মুখ করে বলি, আসেন টাসেন মাঝে মাঝে। জগদীশবাবু ষড়যন্ত্রকারীর মতো ফিসফিসিয়ে বলেন, খুব সাবধান, একদম বিশ্বাস করবেন না, নিজের ছেলে তাও বলছি। আমি পশুপতির হয়ে একটু ওকালতি করে বলি, কেন, এমনিতে তো লোক খারাপ নন। জগদীশবাবু চোখ বড় বড় করে বলেন, লোক খারাপ নয়, বলেন কি? কত লোকের যে সর্বনাশ করেছে। দামড়াটার জন্য সমাজে আমার মুখ দেখানোর উপায় নেই, তাই সর্বদা সঙ্গে ছাতা রাখি। আমি আনমনে বললাম, ছাতা অনেক কাজে লাগে। যথার্থই বলেছেন, ছাতার কাজ হয়, লাঠির কাজ হয়। আমি অনেক সময় বাজারের থলি না থাকলে ছাতায় ভরে আনাজপাতিও আনি, কিন্তু মুখ লুকোবার জন্য যে জগদীশ মাস্টারকে একদিন ছাতার আশ্রয় নিতে হবে তা কখনো কল্পনা করিনি। কুপুত্র, ওর সংস্পর্শে আমার পর্যন্ত মরালিটি নষ্ট হয়ে গেছে, তা জানেন? ম্যাট্রিক পরীক্ষার সময় আমি তো ওর হলে গার্ড দিয়েছিলাম। আমার চোখের সামনে দামড়াটা বই খুলে টুকছিল, দেখেও দেখলাম না। নিজের বিদ্যের জোরে তো পাশ করার মুরুদ নেই, শত হলেও নিজের ছেলে তো। দুর্বল হয়ে পড়লাম। এমনকি বাংলা পরীক্ষার দিন ব্যাকরণে মধ্যপদলোপীকে মদ্যপদলোপী লিখেছিল বলে সেটা পর্যন্ত কারেক্ট করে দিয়েছিলাম, মনে আছে। তারপর থেকে আমি চাকরিতে মাস্টার হলেও যাতে আর মাস্টার নেই। আমি সান্ত্বনা দিয়ে বলি, ছেলেপেলের জন্য বাপ মায়েদের অনেক স্যাক্রিফাইস করতে হয় বলে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, চরিত্র পর্যন্ত। জগদীশবাবু বিষাক্ত গলায় বললেন, তবু কি হারামজাদার মন পেয়েছি নাকি? 5টা পয়সা পর্যন্ত হাতে ধরে দেয় না কখনো।
নাকের ডগায় বসে রোজ মাছ মাংস ডাল ভাত সব পদ বউ ছেলেপুলে নিয়ে খায়। কোনোদিন বাবা মাকে একটু পর্যন্ত দিয়ে খায় না। সারাটা জীবন মাস্টারির আয়ে সংসার চালিয়েছি, ভালো মন্দ তো বড় একটা জোটে নেই। এই বয়সে একটু খেতে টেতে ইচ্ছে করে, কিন্তু খাবো তার জো কি? গতকাল ডালনা খাবো বলে একজোড়া হাঁসের ডিম এনেছিলাম। আমার গিন্নি সে দুটো সিদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছেন, ডালনা রাঁধবেন। এমন সময় বৌমা বোধহয় আবডালে থেকে ছোট নাতনিটাকে লেলিয়ে দিল। সে হাঁটি হাঁটি পায়ে এসে ঠাকুমার সামনেই থাবিয়ে ডিম দুটো খেয়ে চলে গেল। কিচ্ছু বলার নেই, নাতনি খেয়েছে। বুড়ো বুড়ি রাতে ডাল আর ডাটা চচ্চড়ি দিয়ে ভাত গিললাম শুকনো মুখে। বড় ছেলে তাকিয়ে সবই দেখলো, তবু একটা আহা উহু পর্যন্ত করলো না। রোজই এমন হয়, ভালো মন্দ রেঁধে খেতেই পারি না, নাতি নাতনিদের লেলিয়ে দেয়। জগদীশবাবু সন্তর্পণের ছাতাটা একটু ফাঁক করে দেখালেন। ভিতরে কাগজে মোড়া বড় মাছের দুটো টুকরো রয়েছে। বললেন, কালবাস, খুব তেলালো মাছ। গিন্নিকে বলা আছে মশলা টশলা করে রাখবে। একটু বেশি রাত হলে নাতি নাতনিরা যখন অঘরে ঘুমোবে তখন রেঁধে দুজনে খাবো। বলে মৃদু মৃদু হাসলেন জগদীশবাবু। জ্যোৎস্নায় তার চোখে ভারী স্বপ্নের মতো একটা আচ্ছন্নতা দেখা গেল। মাছের কথা বলার পরে আর দাঁড়ালেন না। বিদায় না জানিয়েই কেমন যেন সম্মোহিতের মতো হেঁটে চলে গেলেন। রাতে খাওয়া দাওয়া সেরে নিজের একটেরে নির্জন ঘরটায় বসে বসে বাইরের প্রবল জ্যোৎস্নার বাড়াবাড়ি কাণ্ড দেখতে দেখতে আমি অনেকক্ষণ কোয়ালিফিকেশনের ব্যাপারটা নিয়ে ভাবলাম। কখন শুয়ে ঘুমিয়ে পড়েছি তা খেয়াল নেই। গভীর রাতে লিচুদের হারমোনিয়ামটা যেন নিজে নিজেই বেজে উঠল। খুব করুণ একটা গত ঘুরে ফিরে বাজছে। মাঝে মাঝে ফুটা বেলো দিয়ে হাফির টানের মতো ভুসভুসে হাওয়া বেরিয়ে যাচ্ছে বটে, তেমন মিঠে আওয়াজ হচ্ছে না। তবু সুরটা যে করুণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমরা আবার শুনবো কাটু সোনার কথা। অনেকে মনে করে অমিতের সঙ্গে আমার বুঝি খুব ভাব ভালোবাসা আছে। তা মোটেই নয়। এই শহরে কাছাকাছি থাকা হলে অনেকেই অনেকের চেনা হয়, তারপর ঘনিষ্ঠতা বাড়ে। আমাদের দুই পরিবারেরও অনেকটা তাই। তা বলে অমিতের সঙ্গে আমার তেমন গাঢ় ভাব কোনো কালেই ছিল না। কথা হয়েছে খুবই কম। আমার দাদার বন্ধু বলে কখনো সখনো অমিতদা বলে ডেকেছি মাত্র। অমিতও আমাকে তেমন করে আলাদাভাবে লক্ষ্য করতো না। অমিত খুব ভালো ব্যাডমিন্টন খেলে, দারুণ ছাত্র। সব বিষয়ে সে ভীষণ সিরিয়াস। কথাবার্তা বেশি বলে না, যেটুকু বলে তা খুব ওজন করে। এখান থেকে সে স্কলারশিপ নিয়ে স্কুলের শেষ পরীক্ষায় পাশ করে শিবপুরে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। সেখানেও আবার দারুণ রেজাল্ট করে। তারপর যায় আমেরিকায়। সেখানেও সে আরো পড়েছে, এখন বড় চাকরি করছে টেক্সাসে। আমেরিকার যাওয়ার কথা যখন হচ্ছিল তখনই আমার হবু শাশুড়ি আর শ্বশুর একদিন খুব সাজগোজ করে মিষ্টির বাক্স নিয়ে আমাদের বাড়ি এলেন। গিন্নি গিয়ে সোজা শোয়ার ঘরে ঢুকে মাকে বললেন, তোমার কাটুকে আমার অমিতের জন্য রিজার্ভ করে রাখলাম। প্রস্তাব নয়, সিদ্ধান্ত। প্রস্তাবটা খুবই আচমকা, সৃষ্টির ছাড়া। কেননা আমি তখন সবে ফ্রক ছেড়ে শাড়ি ধরেছি, ঢ্যাঙ্গা রোগাটে চেহারা। সুন্দরী কিনা তা সেই খোলস বদলের বয়সে অতটা বোঝাও যেত না, এখন যায়। আমার হবু শ্বশুর বাইরের ঘরে বাবাকে প্রায় হুকুম করে বললেন, ও মেয়েটার আর অন্য জায়গায় সম্বন্ধ দেখবেন না। বাবা অবশ্য তেড়িয়া মানুষ, নিজের পছন্দ অপছন্দটা খুব জোরালো। গম্ভীর হয়ে বললেন, কেন? আমার অমিত কি খারাপ ছেলে? অমিতের কথায় বাবা ভিজলেন। চরিত্রবান তুখোড় গুণী অমিতকে কে না জামাই হিসেবে চায়। বাবা গলা টলা ঝেড়ে বললেন, খুব ভালো, তবে কিনা সে আমেরিকা যাচ্ছে শুনছি। তা তো ঠিকই, সেখানে গিয়ে যদি মেম বিয়ে করে। হবু শ্বশুর খুব হো হো করে হেসে উঠলেন। বললেন, এখনকার ছেলে মেয়েরা কি আগের দিনের মতো বোকা? এখন আর মেম দেখে তারা লেলায় না, বুঝলেন? হাজার হাজার বাঙালি ছেলে বিদেশে পড়ে আছে, তাদের মধ্যে কটা মেম বিয়ে করছে আজকাল? বাবা ঠোঁটকাটা লোক, বলেই ফেললেন, আহা, শুধু বিয়েটাই কি আর কথা? ও দেশে গেলে চরিত্রও বড় একটা থাকে না, বড্ড বেশি সেক্স যে ওখানে।
হবু শ্বশুর গম্ভীর হয়ে বললেন, দেখুন ভায়া, তা যদি বলেন তবে গ্যারান্টি দিতে পারি না। অমিত ফুর্তি মারবার ছেলে নয়। যদি বা কারো সঙ্গে ফুর্তি মারে তবে তাকে শেষ তক বিয়েও করবে। ছ্যাবলা নয় তো, তাই ওকে অবিশ্বাস করার কিছুই নেই। কিন্তু অঘটনের সম্ভাবনা খুব কম %। আর যদি কাটুকে বিয়ে করবে বলে কথা দিয়ে যায়, তবে চন্দ্র সূর্য ভেঙে পড়লেও তাই করবে। বাবা ভেবেচিন্তে বললেন, টোপটা বড় জব্বর। না গিলে করি বা কি, তা গিললাম। ভালো করে গিলুন, যেন বড়শি খসে না যায়। বাবার জেরা হলো উকিলের জেরা। পরের মুহূর্তেই প্রশ্ন করলেন, কিন্তু কাটুকে আপনাদের পছন্দই বা কেন? মেয়ের বাপের তো এ প্রশ্ন করবার কথা নয়। তারা বলবে মেয়ে আমাদের অপছন্দ করলেন কেন? এ তো উল্টো গেরো। আফটার অল ব্যাপারটা পরিষ্কার থাকা ভালো। হবু শ্বশুর একটু বিপাকে পড়ে বললেন, আসলে কি জানেন, মেয়েটিকে বোধহয় আমি ভালো করে দেখিও নি। পছন্দের প্রশ্ন তাই ওঠে না, তবে আমার গিন্নির ভীষণ পছন্দ। বাবা হেসে উঠে বললেন, এ তো পরের মুখে ঝাল খাওয়া। হবু শ্বশুর গম্ভীর হয়ে বললেন, কথাটা ঠিকই, তবে খেতে খারাপ লাগে না। তাছাড়া আমার মত হলো বিয়ের পর তো ঝগড়া করবে শাশুড়ি আর বউতে, তাই শাশুড়ির পছন্দে বউ হওয়াই ভালো। তবু কাটুকে আপনার নিজের চোখে একবার দেখা উচিত। আহা, তার দরকার কি? ওসব ফর্মালিটি রাখুন। দেখার দরকার হলে রাস্তাঘাটেই দেখে নেওয়া যাবে। তাছাড়া ভালো করে দেখিনি বলে কি আর একেবারেই দেখিনি? শ্রীময়ী মেয়ে, অমিতের সঙ্গে মানাবে। বাবা বিনয়ের ধার না ধরে বললেন, আরেকটা প্রশ্ন, ওকে যদি আপনাদের পছন্দই, তবে অমিত আমেরিকা যাওয়ার আগেই বিয়ে দিচ্ছেন না কেন? শ্বশুর মশাই এবার বেশ গম্ভীর হয়ে বললেন, সেটা কি উচিত হতো? নিজের ছেলে সম্পর্কে দুর্বলতা থাকা সত্ত্বেও বলছি। অনেক দূর দেশে যাচ্ছে, সেখানে কি হয় না হয়, ভালোভাবে ফিরতে পারে কিনা কে বলবে। সেক্ষেত্রে একটা মেয়েকে দুর্ভোগে ফেলা কেন? আরো একটা কথা হলো, বিয়ে হয়ে থাকলে দুজনেরই মন টনটন করবে, উড়ু উড়ু হবে, বিরহ টিরহ এসে ভার হয়ে বসবে বুকের উপর। তাতে দুজনেরই ক্ষতি। বাবা এই দ্বিতীয় পয়েন্টটা খুব উপভোগ করলেন, হেসে বললেন, সে অবশ্য খুব ঠিক। আমি ওকালতি পরীক্ষার আগে বিয়ে করায় 3বারে পাশ করেছিলাম। শ্বশুরমশাই চিমটি কেটে বললেন, নইলে হয়তো 6বার লাগতো। এসব কথা শুনে আমি সেদিন অবাক, কাঁদো কাঁদো, রেগেও যাচ্ছি। হে মা, আমার বিয়ে? আমি তো মোটে এইটুকু, সেদিন ফ্রক ছেড়েছি, এর মধ্যে ওরা কেন আমার বিয়ের কথা বলছে? মাথাটা কেমন ওলট পালট লাগছিল, বুকের মধ্যে ঢিপ ঢিপ, মনে হচ্ছিল বাড়ি থেকে পালিয়ে যাই কোথাও। বাইরের ঘরের পর্দার আড়াল থেকে বাবা আর হবু শ্বশুরের কথা শুনে যখন চোখের জল মুছছি, তখন চিনি এসে খবর দিল, মা ডাকছে। গেলাম। শোয়ার ঘরের বিছানায় 2 গিন্নি বসে। শাশুড়ি একেবারে কোলের কাছে টেনে নিয়ে বসালেন। বলেন, পেট ভরে খাবে দুবেলা, শরীর সারলে তোমার রাজরানীর মতো চেহারা হবে। এইটুকুই হয়ে আছে আজ বছর হলো। বলতে নেই আমার শরীর সেরেছে, লোকে সুন্দরীই বলে। বাপের বাড়িতে আমার জীবনটাকে যেমন সুখে কাটছে, শ্বশুর বাড়িতেও তেমনি, বা হয়তো তার চেয়েও সুখে কাটবে। তবে দুঃখ, ও কি নেই? এই যেমন বাপি মরে যাওয়ার দুঃখ, পরীক্ষার ফল ভালো না হওয়ার দুঃখ, বিনা কারণে মন খারাপ হওয়ার দুঃখ। তবে এইসব তো আর সত্যিকারের দুঃখ নয়। আমি বেশ বুঝে গেছি, এই বয়সে আমার চেয়ে সুখের জীবন খুব বেশি মেয়ের নেই। সেজন্য আমার উপর হিংসেও লোকের বড় কম নয়। গরিব হলেও লিচুদের খুব দেমাক, ভাঙে তো মচকায় না। আমার সুখে ওর বুকটা যদি জ্বলতো, তবে একরকম সুখ ছিল আমার, কিন্তু তা হওয়ার নয়। আজ পর্যন্ত ও অমিত আর আমার বিয়ে নিয়ে তেমন কিছুই বলেনি। অমিতের মতো এত ভালো পাত্র যে হয় না, তাও স্বীকার করেনি কোনোদিন। বলতে নেই, লিচু গান দারুণ গায়। এই শহরে যত ফাংশন হয়, ও তার বাঁধা আর্টিস্ট। শিলিগুড়ি রেডিও স্টেশনেও বহুবার ওর গান হয়েছে। শোনা যাচ্ছে শিগগির কলকাতা থেকেও ডাক আসবে। প্র্যাকটিস করার জন্য ওর স্কেল চেঞ্জারের দরকার ছিল, কিন্তু সেটা হলো না। পুরনো হারমোনিয়ামটা পাগলা দাশুকে 200 টাকায় গছিয়েও
স্কেল চেঞ্জারের দামের কানাকড়িও ওঠেনি। আমিও ছাড়িনি। সেদিন নিউ মার্কেটে দেখা। এ কথা সে কথার পর বললাম, তোরা নাকি পুরনো হারমোনিয়ামটা বেচে দিয়েছিস। শুনে তো মুখ চুন হয়ে গেল। বলল, হ্যাঁ, বীরেনবাবুর এক ভাইপো এসেছে কলকাতা থেকে, সে জোর করে কিনে নিল। জোর করে কেন? তোদের বেচার ইচ্ছে ছিল না নাকি? আমার ছিল না, মা তবু বেচে দিল। কততে বেচলি? 200 টাকায়। বাহ, বেশ ভালো দাম পেয়েছিস তো। আমরা দাম টামের কথা কিছু বলিনি, উনিই দাম দিলেন। লোকটা বেশ সরল আর বোকা বোধ হয়। কে জানে, তোর হবুদে ওর তোরই বেশি জানার কথা। আমি ও বাড়িতে যাই বুঝি, লোকটাকে চোখেই দেখিনি। লিচু এবার খুব একটা রহস্যময় হাসি হেসে বলল, দেখে নিস, দেখতে খারাপ নয়। আমিও খোঁচা দিতে ছাড়িনি। যার ইন্টারেস্ট আছে সে বুঝুক যে খারাপ কি ভালো, আমার দরকার নেই। লিচু বেশ অহংকারের সঙ্গেই বলল, তবে আমি ঠিক করেছি হারমোনিয়ামটা নিয়ে ওর টাকাটা ফেরত দেব। কেন, আরো বেশি দাম পাবি নাকি? মোটেই না, বরং দামটা উনি বেশি দিয়েছেন বলেই ফেরত দেব। তাতে লাভ কি? সব ব্যাপারেই লাভ চাইলে চলবে কেন? আমি একটু শ্লেষের হাসি হাসলাম। যাদের ঘটি বাটি বিক্রি করে খাওয়া জোটাতে হয় তাদের মুখে দেমাকের কথা মানায় না। বললাম, তাই নাকি? শুনলেও ভালো লাগে। লিচুর মুখ আবার চুন হলো। মৃদু স্বরে বলল, উনি গান গাইতেও জানেন না, হারমোনিয়ামটা শুধু শুধুই কিনেছেন। আমি তো শুনেছি তোরা ওকে গান শেখাচ্ছিস। সেটা ওর মর্জি, আমরা তো সাধতে যাইনি। তবু শেখাচ্ছিস তো। শিখতে চাইলে কি করব? শেখাবি, উদাস ভাব করে বললাম। লিচু একটু রেগে গিয়ে বলল, আমরা শেখালে যদি দোষ হয়ে থাকে তবে তুই শেখা না। এটা আমাকে গায়ে পড়ে অপমান। আমি বাথরুমে একটু আধটু গুনগুন করি বটে, কিন্তু সত্যিকারের গান জানি না। এই গান না জানা নিয়ে মল্লিক বাড়ির কর্তাগিন্নির একটু দুঃখ আছে। বীরেনবাবু এককালে এ শহরের নামকরা তবজ্জি ছিলেন। অমিত কিছুকাল কলকাতা ক্লাসিক্যাল শিখেছিল, তবে এখন আর গান গাইবার সময় পায় না। তবে গান না জানায় আমার জীবনে তো কোনো বাধা হয়নি। একটু দুঃখ মাঝে মাঝে হয় বটে, কিন্তু সেটিও সত্যিকারের দুঃখ কিছু নয়। গান না জানাটাকেও আমি অহংকারের সঙ্গে মিলিয়ে নিয়েছি। সকলেরই তো গান জানার দরকার হয় না। তাই আমি দেমাক করে বললাম, আমি শেখাতে যাব কেন? গানের মাস্টারি করে তো আমাকে পেট চালাতে হবে না। গান শেখা বা শেখানোর দরকারই হয় না আমার। আমাদের বাড়িতে বাইজি বাড়ির মতো সবসময় গান বাজনা হয়ও না। লিচু কতটা অপমান বোধ করলো জানি না, তবে মুখটা আরো একটু কালো হয়ে গেল। থমথমে গলায় বলল, কর্ণবাবুকে আমরা আর গান শেখাবো না বলেও দিয়েছি। পাগলা দাশুর নাম যে কর্ণ তা এই প্রথম জানলাম। কেউ তো বলেনি নামটা আমাকে। তবু সেই অচেনা মানুষটা যেহেতু আমার শ্বশুর বাড়ির দিককার লোক, সেজন্যই ওর হারমোনিয়াম কেনা নিয়ে মনে মনে লিচুদের উপর একটা আক্রোশ তৈরি হয়েছিল আমার। লিচুকে খানিকটা অপমান করতে পেরে জ্বালাটা জোরল। আমি ভোরবেলায় উঠি বটে, কিন্তু ভৈরব কাকার মতো ব্রাহ্ম মুহূর্তে নয়। সেদিন মাকে বললাম, এবার থেকে আমি ব্রাহ্ম মুহূর্তে উঠব, আমাকে ডেকে দিও তো। উঠে কি করবি? গলা সাধব। মা একটু অবাক হলেও কিছু বলল না। বাবাকে গিয়ে বললাম, আমার একটা স্কেল চেঞ্জার চাই। বাবাও অবাক হয়ে বলল, কি করবি? গান গাইব। বাবা শুনে খুশি হলেন। বাবা মানুষের কর্মব্যস্ততা পছন্দ করেন। কাজ না থাকে তো যা কিছু হোক করো, পরের কাজ টেনে নাও নিজের ঘাড়ে, সময় যেন বৃথা না যায়। বাবা বললেন, কিন্তু তোকে শেখাবে কে? কালীবাবুর কাছে শিখবো, ওকে তুমি রাজি করাও। কয়েকদিনের মধ্যে স্কেল চেঞ্জার এসে গেল। কালীবাবুও রাজি হলেন। উনি অবশ্য অ্যাডভান্স ছাত্রছাত্রী ছাড়া নেন না, কিন্তু টাকা এবং প্রভাবে কি না হয়। আমার গলা শুনে কালীবাবু খুব হতাশও হলেন না। বললেন, গলায় প্রচ্ছন্ন সুর আছে, শান দিলে বেরিয়ে আসবে। সকালে আর বিকেলে কম করেও 2 ঘন্টা গলা সেধো। তা সাধতে লাগলাম। প্রথম দিকে বুকের জ্বালা, আক্রোশ, টেক্কা মারার প্রবল ইচ্ছে 2 ঘন্টার জায়গায় 3-4 ঘন্টাও সাধতে লাগলাম।
কিন্তু গলায় প্রচ্ছন্ন সুর থাকলেও আমার ভেতরে গানের প্রতি প্রবল ভালোবাসা নেই। তাই গলা সাধার পর খুব ক্লান্তি লাগে, তবু ছেড়েও দিচ্ছি না। খবর পেয়ে মল্লিক বাড়ির কর্তা একদিন এসে হাজির। বললেন, তবলা ডুগি কোথায়? তবলচি ছাড়া কি গান হয়? দাঁড়াও, আমিই পাঠিয়ে দেবো খন, আমারটা তো পড়েই আছে। ভাবি বৌমা গান শিখছে জেনে ভারী খুশি হয়েছেন। ওর চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। চিনি ছাড়া চা করে দিলাম। চুমুক দিয়ে বললেন, চমৎকার, সবই চমৎকার। কি চমৎকার তা অবশ্য ভেঙে বললেন না। সেই দিনই ভাবি শ্বশুরবাড়ি থেকে ডুগি তবলা এলো। রিক্সা থেকে চামড়ার উপর গদির ঢাকনা দেওয়া পেতলের ডুগি আর তবলা নিয়ে ও বাড়ির চাকর নামলো। তবলার সঙ্গে শাড়ির পাড় দিয়ে জড়ানো বিড়ে পর্যন্ত। দেখে এমন লজ্জা পেলাম। মল্লিক বাড়ির চাকর সর্বেশ্বর বলল, বাবু তো শিকদার তবলচিকে দিদিমণির জন্য ঠিক করেছেন, কালী গায়নের সঙ্গে তিনিও আসবেন। শুনে আমার হাত পা হিম হওয়ার জোগাড়। একই কালীবাবুর কাছে গান শেখাটাই আমার আস্পর্ধা, তার উপর শিকদার তবলচি। শিকদার হলেন এ জেলার সবচেয়ে ওস্তাদ লোক। কলকাতার সদারঙ্গ আর বঙ্গ সংস্কৃতিতেও বাজিয়েছেন। শোনা যায় কণ্ঠ মহারাজের কাছে শিখেছিলেন। দুই বাঘা ওস্তাদ আমার মতো আনাড়িকে শেখাতে আসবেন শুনে আমার গান সম্পর্কে ভয় বরং আরো বেড়ে গেল। বাড়ির লোকও আয়োজন দেখে কিন্তু কিন্তু করছে। ব্যাপারটা যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তা আমিও টের পাচ্ছি। কিন্তু বড়শি গিললে কি আর ওগরানো যায়? আমার রাশভারী দাদা বলল, এ যে একেবারে মাথা ধরিয়ে ছাড়লি রে কাটু। বাটুল আর চিনিকে পড়াতে আসেন জগদীশ মাস্টার মশাই, এবারের বাঁধা প্রাইভেট টিউটর। ওর কাছে দাদা পড়েছে, আমিও পড়েছি। গান বাজনা শুনে উনি আনন্দে আত্মহারা হয়ে বললেন, এই তো চাই, কোয়ালিফিকেশন যত বাড়ানো যায় ততই মানুষের শক্তি বাড়ে। খুব গাও, গেয়ে একেবারে ঝড় তুলে দাও, সঙ্গে নাচও শিখে ফেলো, ছবি আঁকো, হোমিওপ্যাথি, ইলেকট্রিকের কাজ যা শিখবে তাই জীবনে কাজে লাগবে। আমি হাসি চাপবার চেষ্টা করছিলাম, কিন্তু বাটুল আর চিনি এমন বদমাস যে হিহি করে ওর মুখের সামনেই হেসে ফেলল। সেই দেখে মুখে আঁচল চাপা দিয়েও আমি হাসি সামলাতে পারলাম না। জগদীশবাবু সরল মানুষ, হাসি দেখে নিজেও হাসলেন। বললেন, ইদানিং একটা গানের হাওয়া এসেছে মনে হচ্ছে। বীরেনবাবুর ভাইপোও গান শিখছে। চারিদিকেই গান আর গান। রাস্তায় হাঁটতে হাঁটতে প্রত্যেকটা বাড়ি থেকেই গানের শব্দ কানে আসে। আর চোখে লক্ষ্য করি জগদীশবাবুর জামার পকেট থেকে কাগজে মোড়া লটকা মাছের শুটকি উঁকে দিচ্ছে। সেদিকে চেয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। শহরের সব বাড়িতেই সবাই গান গাইলে আমার আর গান শেখার মানে হয় না। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস ফুলচোর এর প্রথম পর্ব। উপন্যাসটির শেষ দুটি পর্ব আমরা শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথানে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।